গুড ইভিনিং বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ইবিএস এর প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আপনাদের সিলেবাসে দেওয়া রয়েছে চাইল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, নিয়ার অ্যান্ড ফার, টাইপস অফ এনভায়রনমেন্ট, ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। দেখুন, আমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে টাইপস অফ এনভায়রনমেন্ট, ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। তাহলে এই ক্লাসে আমরা টাইপস অফ এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব, আর ন্যাচারাল এনভায়রনমেন্ট কী আর ইকোসিস্টেম কী সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে আমরা এনভায়রনমেন্ট শব্দ এর মূল অর্থ কী সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, এনভায়রনমেন্টের অর্থ হচ্ছে এনভায়রনমেন্ট মিন্স এনিথিং দ্যাট সারাউন্ড আস। ইট ক্যান বি লিভিং, বায়োটিক অর নন লিভিং মিন্স অ্যাবায়োটিক থিংস। দেখুন, এনভায়রনমেন্ট বলতে আমাদের চারিপাশে যে বস্তুগুলো রয়েছে সেটাকে বোঝানো হয়। সেটা হয়তো লিভিং বিং হতে পারে, অর্থাৎ জীবিত হতে পারে, বা অজীবিত হতে পারে, যেটাকে আমরা অ্যাবায়োটিক বলে সম্বোধন করি। দেখুন, তারপর হচ্ছে টাইপস অফ এনভায়রনমেন্ট। দেখুন, টাইপস অফ এনভায়রনমেন্টে দু ধরনের টাইপস হচ্ছে। প্রথম টাইপস হচ্ছে ন্যাচারাল, যেটাকে আমরা প্রাকৃতিক এনভায়রনমেন্ট বলতে পারি, আর অন্যটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট। দেখুন, একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্টে ম্যানমেড এনভায়রনমেন্ট বলা যেতে পারে, ম্যানমেড, অথবা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টও বলা যেতে পারে। দেখুন, কিন্তু এই ক্লাসে আমরা শুধু ন্যাচারাল এনভায়রনমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু ন্যাচারাল এনভায়রনমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য। তারপরে আমরা সোশ্যাল এনভায়রনমেন্ট অন্য একটি ক্লাসে আলোচনা করব। দেখুন, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে বায়োটিক আর অন্যটা হচ্ছে অ্যাবায়োটিক। বায়োটিক মতলব হচ্ছে যেগুলা জীবিত, আর অ্যাবায়োটিক মতলব হচ্ছে অজীবিত। দেখুন, বায়োটিকের মধ্যে আমাদের অল লিভিং বিং ঢুকে যাবে, যেগুলা অ্যানিমেলসও হতে পারে অথবা প্রডিউসার হতে পারে, যেগুলো আমাদের প্ল্যান্ট অথবা হিউম্যান বিংও হতে পারে, যেগুলো আমরা হিউম্যান বিং, মানুষ যা আমরা। দেখুন, আমরা হতে পারি, বা পশু পাখি হতে পারে, বা প্ল্যান্টসও হতে পারে। কিন্তু অ্যাবায়োটিকের ক্ষেত্রে আমাদের সান হতে পারে, সূর্য, অথবা সয়েলও হতে পারে। তাছাড়া আমাদের ওয়াটারও হতে পারে, অ্যান্ড গ্যাসেসও হতে পারে। দেখুন, আমরা দেখে নিয়েছি যে বায়োটিকের ক্ষেত্রে অ্যানিমেল, প্ল্যান্টস, হিউম্যান বিং এটসেট্রা এগুলো ঢুকে যায়, আর অ্যাবায়োটিকের ক্ষেত্রে সান, সয়েল, ওয়াটার, গ্যাসেস এগুলো ঢুকে যায়। দেখুন, বায়োটিকের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে অটোট্রোপস, অন্যটা হচ্ছে হেটারোট্রোপস, আর অন্যটা হচ্ছে ডিকম্পোজার। দেখুন, অটোট্রোপসের মানে হচ্ছে প্রডিউসার, যেগুলোকে আমরা প্ল্যান্ট বলি। তারপরে হচ্ছে হেটারোট্রোপস। হেটারোট্রোপস মানে হচ্ছে কনজুমার অর্থাৎ যারা প্রডিউসারে বক্ষণ করে। তারপরে হচ্ছে ডিকম্পোজার, যারা মৃত দেহগুলারে বক্ষণ করে। দেখুন, ওখানে আমরা বুঝে নিয়েছি বায়োটিক কী, অ্যাবায়োটিক কী, আর হেটারোট্রোপস কী, অটোট্রোপস কী, ডিকম্পোজার কী। এখন আমরা বুঝবো ইকোসিস্টেম কী। দেখুন, ইকোসিস্টেম বোঝার পূর্বে আমি একটি ওয়ার্ড মেনশন করতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট শব্দটি কে দিয়েছিলেন, বা এনভায়রনমেন্ট শব্দটি কোথায় থেকে ডেরাইভ করা হয়েছে। দেখুন, এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি ভাষা এনভায়রন থেকে ডেরাইভ করা হয়েছে। এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি ভাষা এনভায়রন থেকে ডেরাইভ করা হয়েছে। কোয়েশন হয়তো এসে যেতে পারে। এখন আমরা ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। দেখুন, ইকোসিস্টেম বোঝার জন্য আমি একটি পুষ্করিণীর ছবি, যেটাকে আমরা ইংলিশে পয়েন্ট বলি, সেটা এঁকে নিয়েছি, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়।
দেখেন একটা ইকোসিস্টেমে আপনি দেখতে পারবেন, মনে করেন সেটা আপনার বাড়ির পুষ্করিণী। প্রথমে একটি সান দেখতে পারবেন সকাল 8টার সময় যদি আপনি পুষ্করিণীতে যান, বা 12টার সময় যদি যান, দেখুন আমাদের পুষ্করিণীর সামনে একটা গাছও থাকতে পারে, একটা গ্রাসের চারাও থাকতে পারে। যে সানটা হচ্ছে আমাদের সোর্স অফ এনার্জি, শক্তির উৎস। সান হচ্ছে সোর্স অফ এনার্জি। আর আমাদের যে প্ল্যান্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের অটোট্রোপস অর্থাৎ প্রডিউসার। আর দেখুন একটা প্রডিউসার অর্থাৎ একটা প্ল্যান্ট বা একটা গ্রাস উপারও খেতে পারে। মনে করেন সেটা একটা গ্রাস উপার, সেই গ্রাস উপারে এই প্ল্যান্টটারেও খেতে পারে। তাহলে এই যে গ্রাস উপার যেটা, সেটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। সেটা কি বলতে পারি আমরা? প্রাইমারি কনজিউমার। আর এই গ্রাস উপারটারে আবার একটা ফিশেও ভক্ষণ করতে পারে। যখন এই গ্রাস উপারটারে একটা ফিশে ভক্ষণ করব, তখন এই ফিশটা হয়ে যাব সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার তখন এটা হয়ে যাব সেকেন্ডারি কনজিউমার। যখন ওই ফিশটাকে একটি চিলে ভক্ষণ করব, মনে করেন ওই ফিশটাকে প্রথমে কে ভক্ষণ করেছিল? ওই গ্রাস উপারটাকে ওই ফিশে ভক্ষণ করেছিল। তখন ওই গ্রাস উপারটা প্রাইমারি কনজিউমার। আর ওই যে ফিশটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। আর ওই ফিশটাকে আবার ওই সেকেন্ডারি কনজিউমারটা যখন একটা চিলে ভক্ষণ করব, তখন ওই চিলটাকে বলা হবে টারশিয়ারি কনজিউমার। টারশিয়ারি কনজিউমার। দেখুন এইভাবে একটি ইকোসিস্টেম চলতে থাকে। তাছাড়াও আমি আপনাদেরকে যে আমাদের ল্যান্ডের ইকোসিস্টেম সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখন আমরা যে ওয়াটার অর্থাৎ পুষ্করিণীর ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করি। যে আমরা বুঝে নিয়েছি প্রথম যে সানলাইট থেকে যে গ্রাস বা প্ল্যান্টের মধ্যে যে শক্তিগুলো আসে, তার থেকে একটা গাছে তার নিজের খাদ্যগুলো প্রস্তুত করে, সেটাকে প্রডিউসার বলে। অর্থাৎ যে নিজে নিজে খাদ্য প্রস্তুত করতে পারে সেটাকে আমরা প্রডিউসার বলতে পারি। আর প্রডিউসার দিয়ে যে ভক্ষণ করবে, একটা গটও হতে পারে, ছাগল, বা একটা কাউ হতে পারে, বা একটা রেবিট, তাকে আমরা প্রাইমারি কনজিউমার বলবো। আর একটা প্রাইমারি কনজিউমার দিয়ে যে ভক্ষণ করবে তাকে আমরা সেকেন্ডারি কনজিউমার বলবো। অর্থাৎ একটা প্ল্যান্ট, তারপরে হচ্ছে একটা কাউ। দেখেন একটা প্ল্যান্টরে একটা কাউয়ে ভক্ষণ করছে, আর একটা কাউকে একটা টাইগারে ভক্ষণ করছে, টাইগার। আর একটি টাইগারকে যখন মৃত্যু হয়ে যায়, টাইগারটা যখন মরে যাবে, তখন ওই টাইগারটারে একটা ব্যাকটেরিয়া বা একটা ঈগল পাখিও ভক্ষণ করছে। আমরা ধরে নেই ঈগল পাখি। তখন হয়ে যাবে যে প্ল্যান্ট সেটা হচ্ছে প্রডিউসার, কাউ যেটা সেটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, আর আমাদের টাইগার যেটি সেটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। আর আমাদের ঈগল যেটা সেটা হচ্ছে টারশিয়ারি কনজিউমার। আশা করে নিয়েছি আমি আপনারা প্রাইমারি কনজিউমার কি, সেকেন্ডারি কনজিউমার কি, টারশিয়ারি কনজিউমার কি বুঝে নিয়েছেন। এখন আমরা জানব যে একটি পুষ্করিণীতে এই প্রাইমারি কনজিউমারের মধ্যে, সেকেন্ডারি কনজিউমারের মধ্যে কী কী থাকতে পারে, বা একটি ডিকম্পোজার কখন প্রাইমারি হতে পারে, কখন টারশিয়ারি হতে পারে, কখন সেকেন্ডারি হতে পারে। একটা পুষ্করিণীতে তিনটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে প্ল্যাঙ্কটন, অর্থাৎ একটা পন্ড ইকোসিস্টেমে তিনটি বস্তু থাকতে পারে। প্রথমটা হচ্ছে
প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটনের মধ্যে দু ধরনের প্ল্যাঙ্কটন হচ্ছে, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর অন্যটি হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। দেখুন, প্ল্যাঙ্কটন মানে হচ্ছে যে ছোটো ছোটো অর্গানিজম যেগুলা আমাদের জলে বাসমান থাকে সেগুলাকে প্ল্যাঙ্কটন বলা হয়। একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অন্যটা জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে আমাদের প্রাণী যেগুলো বোঝানো হয়েছে, আণুবীক্ষণিক যে প্রাণীগুলো আছে, মাইক্রোস্কোপিক অর্গানিজম, লিভিং অর্গানিজম, সেগুলোকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা আমাদের অ্যালগি হতে পারে। আর জুপ্ল্যাঙ্কটন হচ্ছে আমাদের অ্যানিমেলস, যেটা একটা ছোটো মাইক্রো অ্যানিমেলসও হতে পারে, একটা মাইক্রো অ্যানিমেলস হতে পারে। তা আমরা বুঝে নিছি যে ছোটো ক্ষুদ্র কণাগুলা যেগুলা জলে ভাসমান অবস্থায় থাকে সেগুলোকে প্ল্যাঙ্কটন বলা হয়। প্ল্যাঙ্কটন দু ধরনের, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অন্যটা জুপ্ল্যাঙ্কটন। দেখুন, তারপরে হচ্ছে নেকটন। দেখুন, নেকটন, ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলার বেঙ্গলি অর্থ হচ্ছে সিমিলার ইংলিশের মতো, যেগুলা আমরা বেঙ্গলিতেও বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন আর ইংলিশেও আমরা বলবো নেকটনকে নেকটন। দেখুন, তারপরে হচ্ছে নেকটন। দেখুন, নেকটন সেটাকে বলা হয়, অর্থাৎ আমরা জেনেছিলাম যে ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা জলে ভাসমান থাকে, কিন্তু নেকটন যে জলজ প্রাণীগুলা রেখে নেকটন বলা হয়। যে জলজ প্রাণীগুলা জলের উপরে সাঁতার কেটে বেড়ায় সেগুলাকে নেকটন বলা হয়। ফর অ্যাকোয়াটিক অ্যানিমেলস দ্যাট আর এবল টু সুইম অ্যান্ড মুভ ইন্ডিপেন্ডেন্টলি অফ ওয়াটার কারেন্টস, যে অ্যাকোয়াটিক অ্যানিমেল অর্থাৎ যে জলজ প্রাণীগুলায় ওয়াটারের মধ্যে ফ্রিলি সুইম করতে পারে সেগুলাকে আমরা নেকটন বলি। নেকটনের একটি এক্সাম্পল আমরা নিতে পারি চিংড়ি মাছ। আমরা চিংড়ি মাছকে নেকটন বলে ধরতে পারি। তখন তারপরে হচ্ছে বেন্থস। বেন্থস benthos. For benthos, the flora and fauna found on the bottom or in the bottom sediments of sea, lake or other body of water. For যে কোনো একটা নির্দিষ্ট জায়গার যে জলের নিচে বা লেকের নিচে, পুষ্করিণীর নিচে যে অ্যানিমেল এবং প্রাণীকুলগুলা অর্থাৎ উদ্ভিদকুল আর প্রাণীকুলগুলা পাওয়া যায় তাদেরকে বেন্থস বলা হয়। দেখুন, সেগুলোর মধ্যে শামুক হচ্ছে বেন্থস। তারপরে যে ঝিনুক হচ্ছে বেন্থসের উদাহরণ। তাহলে আমরা বেন্থসও বুঝে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আবারও ইকোসিস্টেমটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো সাধারণত আমরা ল্যান্ড বা ফরেস্টে পেয়ে থাকি। দেখুন, ইকোসিস্টেম বোঝার জন্য আমি প্রথমে একটি প্ল্যান্ট তৈরি করে নেব। সেটা হচ্ছে একটা প্ল্যান্ট যেটাকে আমরা প্রডিউসার বলি। তারপরে হচ্ছে আমার একটা গ্রাস উপার বা একটা কাউ বা একটা গড় আছে, আমি একটা কাউ ধরে নেই। তারপরে হচ্ছে আমার একটা টাইগার। তারপরে হচ্ছে ঈগল বা ব্যাকটেরিয়া। দেখুন, একটা প্ল্যান্ট যখন সোলার এনার্জি থেকে তার নিজের খাদ্যগুলো প্রস্তুত করে তখন আমরা তাদেরকে প্রডিউসার বলবো। তারপরে যখন একটা প্ল্যান্টে একটা কাউয়ে বক্ষণ করবে
ফিড করবে তখন তাদের একটা কাউকে আমরা প্রাইমারি কনজিউমার বলবো। প্রাইমারি কনজিউমার। তারপরে একটা কাউকে যখন একটি টাইগার ভক্ষণ করে নেবে তখন তাকে আমরা সেকেন্ডারি কনজিউমার বলবো। সেকেন্ডারি কনজিউমার। দেখুন একটা টাইগার যখন ডেড হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন ওই মৃত্যু বডিকে যে ভক্ষণ করবে তাকে আমরা সেখানে টারশিয়ারি কনজিউমার বলবো। সেটা ঈগল বা ব্যাকটেরিয়া হতে পারে। টারশিয়ারি কনজিউমার। দেখুন সেখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন যে শুধু মৃত বডিগুলারে যদি একটি ব্যাকটেরিয়া বা একটি ঈগলে কনজিউম করে তখন যে তাদেরকে টারশিয়ারি কনজিউমার বলা হবে সেটা নয়। অর্থাৎ তা বোঝার জন্য আমরা সেটা বুঝতে হবে যখন একটা প্রডিউসারকে অন্য একটি বস্তু ভক্ষণ করবে তখন সেটাকে প্রাইমারি কনজিউমার বলা হবে। আর প্রাইমারি কনজিউমারকে যদি একটি সেকেন্ডারি কনজিউমার ভক্ষণ করে তখন তাদেরকে আমরা সেকেন্ডারি কনজিউমার বলবো। আর সেকেন্ডারি কনজিউমারকে হয়তো সেটা জীবিত হতে পারে, যখন একটি সেকেন্ডারি কনজিউমারকে অন্য একটি প্রাণী ভক্ষণ করব তখন তাদেরকে আমরা টারশিয়ারি কনজিউমার বলবো। দেখুন একটি ব্যাকটেরিয়া কখনও টারশিয়ারি কনজিউমারও হতে পারে, কখনও সেকেন্ডারি কনজিউমারও হতে পারে, কখনও সে প্রাইমারি কনজিউমারও হতে পারে। দেখুন বোঝার চেষ্টা করুন, যখন একটি প্ল্যান্ট তার ন্যাচারালি যখন একটা প্ল্যান্ট মরে যাবে তখন ওই প্ল্যান্টকে একটা ব্যাকটেরিয়া ভক্ষণ করবে। যখন একটা প্ল্যান্ট ন্যাচারালি ডেড হয়ে যাবে তখন ওই প্ল্যান্টকে একটা ব্যাকটেরিয়া ভক্ষণ করবে। তখন ওই প্ল্যান্ট এর ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়া প্রাইমারি কনজিউমার হয়ে যাবে। যখন একটি প্ল্যান্টকে যখন ওই প্ল্যান্টটিকে আবার একটি গ্রাস উপরে ভক্ষণ করবে তখন ওই গ্রাস উপারটা হয়ে যাবে প্রাইমারি কনজিউমার। আর ওই গ্রাস উপারটি যখন একটি ব্যাকটেরিয়া ভক্ষণ করবে তখন ওই ব্যাকটেরিয়া হয়ে যাবে সেকেন্ডারি কনজিউমার। দেখুন তাছাড়া ওই গ্রাস উপারকে যদি একটি বার্ডে ভক্ষণ করে বা একটি চুহায় যদি একটি ইঁদুরে ভক্ষণ করে তখন ওই বার্ডটা হয়ে যাবে সেকেন্ডারি কনজিউমার। তখন ওই বার্ডকে যখন একটি ব্যাকটেরিয়া ভক্ষণ করবে তখন সে হয়ে যাবে টারশিয়ারি কনজিউমার। তাহলে আমি আশা করি আপনারা বুঝে নিয়েছেন একটি ব্যাকটেরিয়া কিভাবে বা একটি ডিকম্পোজার কিভাবে সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারি হতে পারে। এখন আমরা টপিক লেভেল বোঝার চেষ্টা করব। দেখুন টপিক লেভেলের যে ইম্পর্টেন্ট নোট সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে নিতে পারেন। যদি এই সম্পূর্ণ নোটসগুলো যদি আমি বোর্ডে লিখার প্রয়োজন হয় তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেই জন্য নোটসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। দেখুন টপিক লেভেলস। টপিক লেভেলসরে আমরা খাদ্যের জাল বলতে পারি বা খাদ্যের পিরামিড বলতে পারি। দেখুন একটা টপিক লেভেলে কীভাবে যে লেভেলগুলা চলতে থাকে, লেভেলগুলো ফলো করে তা আমরা জানবো। দ্য এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্টস পাস থ্রু দ্য ইকোসিস্টেম বাই ফুড চেইনস অ্যান্ড ফুড ওয়েবস ফ্রম লোয়ার টপিক লেভেল টু হায়ার টপিক লেভেল। একটা ফুড চেইন বা একটা ফুড ওয়েবে যখন নিউট্রিয়েন্টসগুলা চলতে থাকে তখন সেগুলা নিচের দিক থেকে উপরের দিকে চলতে থাকে। দেখুন আমি টপিক লেভেল বোঝানোর জন্য একটি পিরামিড তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে একটা পিরামিড। সেখানে প্ল্যান্টস থাকবে অর্থাৎ প্রডিউসাররা, দেখুন তারপরে যে প্ল্যান্টস আমাদের হচ্ছে প্রডিউসার, তারপরে হচ্ছে আমাদের প্রাইমারি কনজিউমার।
প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমার পরে আমাদের হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। দেখেন একটা প্ল্যান্টসকে আমরা প্রডিউসার বলবো, অর্থাৎ যে নিজে নিজে খাদ্য প্রস্তুত করে হতে পারে তাকে আমরা প্রডিউসার বলবো। তারপরে ওই প্রডিউসারকে যে বক্ষণ করবে তাকে আমরা প্রাইমারি কনজিউমার বলবো। আর এই প্রাইমারি কনজিউমারকে যে বক্ষণ করবে তাকে আমরা সেকেন্ডারি কনজিউমার বলবো। আর সেকেন্ডারি কনজিউমারকে যে বক্ষণ করবে তাকে আমরা টারশিয়ারি কনজিউমার বলবো। আর দেখুন যদি ওই টারশিয়ারি কনজিউমার একটি ইগল হয়ে থাকে আর ওই টারশিয়ারি কনজিউমারকে যদি অন্য একটি জিনিসে বক্ষণ করে তখন তাদেরকে আমরা ডিকম্পোজার বলবো। দেখুন একটা প্রডিউসার অর্থাৎ একটা প্ল্যান্ট যখন প্রথম শ্রেণী থাকে তখন ওই প্রথম শ্রেণীতে একটা ট্রপিক লেভেলের প্রথম শ্রেণীতে নিউট্রিয়েন্টসের পরিমাণ বেশি থাকে। তখন মনে করেন ওইটাতে 1000 ছিল, তার পরবর্তীতে হয়ে যাবে 1000-এর 10%, তখন হয়ে যাবে 100, তার পরবর্তীতে হয়ে যাবে 100-এর 10%, 10, তার পরবর্তীতে হয়ে যাবে 10-এর 10%, তখন হয়ে যাবে 1। অর্থাৎ একটা ট্রপিক লেভেলে নিচের দিক থেকে উপরের দিকে যখন বাড়তে থাকে তখন নিউট্রিয়েন্টসের পরিমাণ, হিটের পরিমাণ, এনার্জির পরিমাণ কমতে থাকে। সেটাকে 10% সূত্র বলেও জানা যায়। দেখুন ওখানে আমরা জানব বায়োমাস কি। ট্রপিক লেভেল আমরা বুঝেছি, ট্রপিক লেভেলের সাথে রিলেটেড টপিক হচ্ছে বায়োমাস। অনেক সময় মানুষে বায়োমাস এবং বায়োমসকে সেম বলে মনে করেন। দেখুন বায়োমাস হচ্ছে বায়োমাস মিন্স দ্য টোটাল কম্বাইন্ড ওয়েট অফ এনি ফিজিক্যাল গ্রুপ অফ অর্গানিজম। বায়োমাস অর্থাৎ আমরা যে একটা যে অর্গানিজমের টোটাল ওয়েট যেগুলো রয়েছে সেটাকে আমরা বলতে পারবো। অর্থাৎ আমরা যদি দেখি প্ল্যান্টস একটি প্রডিউসার, আর ওই প্রডিউসারের যে টোটাল একটা ওয়েট রয়েছে, একটা ভলিউম রয়েছে, সেটাকে আমরা বায়োমাস বলতে পারবো। অন্যদিকে দ্য বায়োমাস অফ দ্য ফার্স্ট ট্রপিক লেভেল ইন দ্য টোটাল ওয়েট অফ অল দ্য প্রডিউসার্স ইন এ গিভেন এরিয়া, বায়োমাস ডিক্রিজেস এট হায়ার ট্রপিক লেভেলস। তখন দ্য বায়োমাস যখন ট্রপিক লেভেল যখন ইনক্রিজ হইতে থাকবো, নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকবো, তখন ওই ট্রপিক লেভেলের ক্ষেত্রে বায়োমাস ডিক্রিজ হতে থাকবো। অর্থাৎ ওই প্ল্যান্টসের প্রডিউসারের ক্ষেত্রে বায়োমাস ছিল 1000, তারপরে বায়োমাস হয়ে যাবে 100, তারপরে হয়ে যাবে 10, তারপরে হয়ে যাবে 1। আশা করি বায়োমাস আপনারা বুঝে নিয়েছেন। এরপরে আমরা জানবো বায়োমস কি। তখন বায়োমসের ক্ষেত্রে কিদা বায়োম দিস ইজ এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট অ্যাপার্ট ফ্রম বায়োমাস। অর্থাৎ বায়োমাস থেকে সেটা সম্পূর্ণভাবে আলাদা। The world's major communities classified according to the predominant vegetation and characterized by adaptation of organisms to that particular environment. একটা পার্টিকুলার পরিবেশের যে অর্গানিজমসগুলো রয়েছে সেটাকে আমরা বায়োম বলতে পারি। অর্থাৎ আপনি মনে করেন যে কাজিরাঙ্গা অভয়ারণ্যর যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের যে অর্গানিজমগুলো রয়েছে, ইকোসিস্টেম যেগুলো রয়েছে, সেই এনভায়রনমেন্টের যে অর্গানিজমগুলোকে আমরা বায়োম বলতে পারি। বন্ধুরা আশা করি আপনারা ইবিএসের প্রথম চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝেছেন। বায়োম কি, বায়োমাস কি, ইকোসিস্টেম কি, এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্ট কোথা থেকে এসেছিল, সবই তথ্য আপনি খুব ভালোভাবে বুঝেছেন। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের বরাকের সব মানুষে এই ক্লাসের ফায়দা তুলতে পারে। আর পরবর্তী ক্লাসে আপনি কী পড়তে চান তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন।